আসসালামু আলাইকুম এভরিওয়ান। শাহ আলম ভাই কি আছেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা মনে হয় 1 মিনিট দেখি নাকি 1-2 মিনিট ওরা জয়েন দিচ্ছে যেহেতু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাইয়া, মানে ভাইয়া বা আপু অন্যরা কি কেউ ক্লাস নিবে, নাকি ওই যেটা বলছিল শাহ আলম ভাই যে 4টাই আমার হ্যাঁ ভোকাল ভাইয়া, গ্রুপ? আপনি 4টাতেই ভোকালে, আমি কিউ এন্ড এ তে 4টাতে। আচ্ছা আসসালামু ঠিক আলাইকুম আছে। ভাইয়া। ওকে আপু, ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওই আপু মনে কি নিতে থাকবে, আপনি ভোকালে থাকবেন আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা ওকে ভাইয়া, ঠিক আছে, আমরা তাহলে আর 2 মিনিট পরে শুরু করবো ইনশাআল্লাহ। তো কথা আর স্ক্রিন তো ঠিকঠাক মতো সব যাচ্ছে না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ভাই, আপনার ভয়েস এবং স্ক্রিন দুটাই ঠিক আছে। হ্যাঁ, পারফেক্ট। ওকে। আমরা চাইলে হয়তো একটু পরিচয় দিতে পারি, পরিচয় দিয়ে শুরু করতে পারি, হয়তো বা এর মধ্যে 1 মিনিট বা 2 মিনিট চলে যাবে আপু যদি কিছু বলে। হ্যাঁ, আপু যদি কাইন্ডলি আজকের ক্লাসের পরিচিতি একটু দিয়ে দেন। হ্যাঁ, আপু যদি একটু পরিচয় দিয়ে শুরু করলে তারপরে আবার ভাইয়া শুরু করবে আপু। হ্যাঁ, আপনি আপু শুনতে ভাইয়া, পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। মানে ডালিম ভাইয়া ক্লাস নিচ্ছেন? না 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 আপু, আমি না, ভাইয়া, আপনি যে ভাইয়া ভোকালে আছেন, আপনি আগে পরিচয়টা দেন আজকে একটু কাইন্ডলি। ও, মনে হয় ভাই আপনার নামটা মনে হয় রিনেম করে নিলে ভালো হতো, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে একটু বোঝা যাইতো আর কি। হ্যাঁ হ্যাঁ, আসলে আচ্ছা আমি বলি, আমি তোমাদের তন্নি আপু। তোমাদের ভাইয়া পড়ানোর পরে তোমাদের টপিক রিলেটেড কোনো সমস্যা থাকলে সেটা তোমরা কিউ এন্ড এ তে আস্ক করবা ভাইয়া পড়ানোর পরে। আর এরপরে কথা হলো গিয়ে, তোমাদের ভাইয়ার পরিচয় কি এসব বারবার করে কিউ এন্ড এ তে আস্ক করার কিছু নাই। আমি তন্নি আপু, তোমাদের উদ্ভাসে ক্লাস নিচ্ছি কয়েক কয়েক বছর থেকেই। আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, বাংলা বিভাগ, ফাইনাল ইয়ারে। হ্যাঁ ভাইয়া। আপু আমি তারপর ওদের কিছু একটু বলে দিই যে আসলে স্টুডেন্ট যারা আছে, আমি তোমাদেরকে একটু বলে ভাইয়া, আজকের যে টপিক, তোমাদের যদি কোনো কোশ্চিন থেকে থাকে, ভাইয়া যখন একটা মানে টপিক পড়াবে, ওই টপিকটা শেষ হওয়ার পরে যদি কোনো কিছু না বুঝো তোমরা, তাহলে তোমরা এই সম্পর্কিত কোশ্চেন গুলো শুধুমাত্র কিউএন বক্সে করবা। আর যদি উদ্ভাস রিলেটেড বা ভাইয়া কোথায় পড়ে বা অন্য কিছু ভাইকে রেসপন্স করা কোনো কিছু থেকে থাকে, তাহলে তোমরা এই জায়গায় রেসপন্স চ্যাট বক্সে করবা। কারণ তোমরা যদি টপিকের বাইরে কোনো কিছু কিউএন বক্স লেখো, তাহলে আপু ওই প্রশ্নগুলো খুঁজে পাবে না, এক্ষেত্রে তোমাদের উত্তর দিতে সমস্যা হবে। তো আমি রিকোয়েস্ট করবো তোমরা এই ধরনের কোনো কিছু কিউএন বক্সে লিখবে না। মনে ভাই, আমরা শুরু করি। ওকে। তো আজকে আমাদের ক্লাসে যেমনটা আমরা রেগুলারলি পড়ে থাকি, দুটা করে গদ্য, দুটা পদ্য। আজকের গদ্যগুলো হচ্ছে আমার পথ কাজী নজরুল ইসলামের, এবং আরেকটা গদ্য হচ্ছে, এবং পদ্য হচ্ছে সাম্যবাদী এবং নুরুল দিনের কথা মনে পড়ে যায়। সো আমরা ক্লাসের দিকে এগোই। ওকে। সো কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে আমি এর আগেও মেবি প্রথম ক্লাসে যখন আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে পড়েছিলাম, এটা বলেছি যে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ এই দুজনের ক্ষেত্রে জন্ম সাল, জন্ম তারিখ, সেটা বাংলাটা ইনক্লুডেড, জন্ম এবং মৃত্যুর ক্ষেত্রে এটা আমাদের মনে রাখতে হবে। সো নজরুলের জন্ম মৃত্যুর ডেট এখান থেকে আমরা 25 মে 1899 জন্ম, এবং 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ, এটা মনে রাখতে হবে। মৃত্যুটাও সেম। এবং তাকে সমাহিত কোথায় করা হয়েছে, আই হোপ তোমরা সবাই অলরেডি জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের পাশে হচ্ছে কাজী নজরুল ইসলামের সমাধি রয়েছে। এবং এরপর আমরা যেটা দেখতে পাই, শ্রেষ্ঠ বাঙালির তালিকায় তার অবস্থান ছিল হচ্ছে 3য় নম্বরে। এবং এখানে দেখো, তার সাহিত্য চর্চা কিন্তু মূলত শুরু হয়েছে ওই 1919 সাল থেকে, কিন্তু পরিপূর্ণভাবে তিনি সাহিত্যে নিজেকে মনোনিবেশ করেছেন 1920 সাল থেকে। সো 1919-এ যদিও তার শুরু, কিন্তু যদি প্রশ্ন হয় যে পরিপূর্ণভাবে নজরুল কবে থেকে সাহিত্য রচনা শুরু করেন, সেক্ষেত্রে হবে হচ্ছে 1920। এবং নিচে দেখো, সেনাবাহিনীতে তিনি যোগদান করেন 1917 সালে, 49 নম্বর বাঙালি পল্টনে, প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে। এছাড়া নজরুল বাংলাদেশ নজরুলের কিছু তথ্য আছে, যেমন নজরুল প্রথম বাংলাদেশে আসেন হচ্ছেন 1972
সালে। 1974 সালে তাকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি দেওয়া হয় এবং একই সভায় তাকে জাতীয় কবি ঘোষণা করা হয় এবং 1976 সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। সুতরাং এই জিনিসটা আমরা একটু মনে রাখবো যে 72, 74, 76 দু বছর গ্যাপ দিয়ে বাংলাদেশের সাথে নজরুলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। সো 72-এ প্রথম নজরুল আসেন বাংলাদেশে, 74-এ জাতীয় কবি এবং একেবারে শেষে যে বছর তিনি মারা যান আসলে 1976-এর ফেব্রুয়ারিতে, ওই সময় তাকে নাগরিকত্ব প্রদান করা হয়। এবং নজরুলের যে বিদ্রোহী কবিতাটা, আমরা একটু পরের স্লাইডে যাই, এখানে আমরা দেখি কাব্যগ্রন্থ অংশটা প্রথমে দেখি। সেখানে দুটো ভাগে মূলত ভাগ করা হয়েছে, যে বিদ্রোহ প্রধান কাব্য এবং প্রেম প্রধান কাব্য। সেই বিদ্রোহ প্রধান কাব্যগুলোর মধ্যে অগ্নিবীণা, এটা নজরুলের কাব্যগ্রন্থ। কিন্তু খেয়াল করবে যেটা, সেটা হচ্ছে এই অগ্নিবীণা, অগ্নি এবং বীণার মাঝে একটা হাইফেন আছে, অগ্নিবীণা, অগ্নি হাইফেন দেন বীণা। সো এই বানানগুলো আসলে এভাবে খেয়াল করা একটু জরুরি, কারণ এগুলো থেকে আসলে কোয়েশ্চেন হয়ে যায় যে কোনটা নজরুলের কাব্যগ্রন্থ। সেখানে দেখা গেল সবই অগ্নিবীণা, কিন্তু তখন প্রিসাইসলি তোমার আইডেন্টিফাই করতে হবে যে অগ্নি আর বীণার মাঝে একটা হাইফেন থাকে। সো এটা এখান থেকে খেয়াল করতে হবে। আর এই অগ্নিবীণার প্রথম কবিতা, এই যে আমি মার্ক করে দিয়েছি এক লিখে, প্রলয় উল্লাস ছিল, আর বিদ্রোহী ছিল সেটার দ্বিতীয় কবিতা। প্রলয় উল্লাস আর বিদ্রোহী কিন্তু স্বতন্ত্র কোনো কাব্যগ্রন্থ না, সেটা হচ্ছে অগ্নিবীণা কবি কাব্যগ্রন্থের দুটো কবিতা। প্রথম ছিল প্রলয় উল্লাস, দ্বিতীয় ছিল বিদ্রোহী। আর এই কাব্যগ্রন্থটা 1922-এ প্রকাশিত, কিন্তু বিদ্রোহী যেই কবিতাটা সেটা কিন্তু 1921-এ প্রকাশিত। এবং এই বিদ্রোহী কবিতাটা লেখার সূত্র ধরেই মূলত নজরুলের এই খেতাব হয়েছে বিদ্রোহী কবি। সো যেটা বলছিলাম পেছনেরটায়, যে 1921-এ সেটা প্রকাশিত হয়েছে এবং 2011 সালে এটার 90 বছর, এবং সামনের বছর 1921-এ 2021-এ নজরুলের বিদ্রোহী কবিতাটার 100 বছর আমরা পূর্ণ করতে যাচ্ছি। এবং এখানে উপন্যাস রয়েছে। নজরুলের প্রথম উপন্যাস হচ্ছে বাঁধনহারা এবং মৃত্যু ক্ষুধা। এখানেও এটা খেয়াল করতে হবে যে মৃত্যু আর ক্ষুধার মাঝে একটা হাইফেন আছে। গল্প গ্রন্থর ক্ষেত্রে প্রথম ছিল এই ব্যথার দান, নাটক প্রথম ছিল ঝিলিমিলি, এছাড়া আরো ছিল আলেয়া, পুতুলের বিয়ে, মধুমালা। কাব্যগ্রন্থ তো একটু আগেই বললাম, অগ্নিবীণা ছিল তার প্রথম কাব্যগ্রন্থ এবং অগ্নিবীণার প্রথম কবিতা ছিল প্রলয় উল্লাস, দ্বিতীয় ছিল বিদ্রোহী। এছাড়া বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, ফণী মনসা, প্রলয় শিখা, এখানে প্রলয় আর শিখার মাঝেও একটা হাইফেন হবে। এরপর প্রবন্ধ গ্রন্থ, প্রথম প্রবন্ধ গ্রন্থ ছিল হচ্ছে যুগবাণী। সো যুগবাণীর প্রেক্ষাপট যুগবাণী, এরপর দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি, ধূমকেতু। আর আমরা আজকে যেই প্রবন্ধটা পড়বো আমার পথ, সেটা হচ্ছে যে রুদ্রমঙ্গল, এই গ্রন্থটা থেকে নেয়া, এই প্রবন্ধ গ্রন্থ থেকে নেয়া। সুতরাং এই রুদ্র এবং মঙ্গলের মাঝেও হাইফেন আছে। সো এই যেগুলোর মাঝে হাইফেন আছে শুধুমাত্র নট নেসেসারিলি আজকের কবি পরিচিতি বা লেখক পরিচিতি থেকেই, যখনই আমরা কোনো কবি বা লেখক পরিচিতি পড়বো সেখানে আমরা এই জিনিসটা খেয়াল করব। যদি স্পেশালি উৎস গ্রন্থগুলার ক্ষেত্রে, সাপোজ আমার পথের উৎস গ্রন্থ হচ্ছে রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থটা, সুতরাং এইটার বানানটা খুব ভালোভাবে অবশ্যই আমাকে খেয়াল করতে হবে। তো এই ক্ষেত্রে যেটা রুদ্র আর মঙ্গলের মাঝে হাইফেন থাকবে। আর নজরুল অসুস্থ হয়ে পড়েন হচ্ছেন 1942-এ, 43 বছর বয়সে। সুতরাং নজরুলের সাহিত্য জীবন ছিল হচ্ছে মোট 23 বছরের। সাহিত্য চর্চার সময় এই যে এখানে এটা ছিল মোট 23 বছরের, 1919 থেকে 1942। বাট পরিপূর্ণভাবে সাহিত্যে মনোনিবেশ ছিল কত, 22 বছর, যেহেতু 1920 থেকে তিনি পরিপূর্ণভাবে সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। এছাড়া তার জীবনী গ্রন্থ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ছিল একটা, এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের উপর ছিল একটা। আর সঞ্চিতা, সঞ্চিতা হচ্ছে নজরুলের নিজের বাছাই করা কবিতার একটা সংকলন, এবং এটা তিনি হচ্ছে রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন। এবং রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করেছিলেন হচ্ছে তার বসন্ত যেই গীতিনাট্যটা, সেটা রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করেছিলেন। আর নজরুল রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন হচ্ছে সঞ্চিতা। সেই সঞ্চিতা যেহেতু আমরা পড়লাম, এটার সাথে আমরা একটু রিকল করার চেষ্টা করি যে রবীন্দ্রনাথেরও এরকম নিজস্ব নিজের বাছাই করা কবিতার একটা সংকলন আছে, সেটা হচ্ছে সঞ্চয়িতা। সুতরাং সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথের, আর সঞ্চিতা সেটা হচ্ছে নজরুলের। সো আমাদের প্রথম পোল কোয়েশ্চেন চলে এসছে।
নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নাটক? সো তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি আমি এই পোল করার জন্য। সো লেটস গেট স্টার্টেড। অল রাইট, ওকে। সো 59% তোমরা যেটা বলেছো আলেয়া, সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, নজরুলের নাটক। আর বাকিগুলো হচ্ছে নজরুলের কাব্যগ্রন্থ অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে হচ্ছে আমার পথ রচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তথ্য বলতে অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ লাইনগুলো। সো সবসময় আমরা যে কোনো রচনার, যে কোনো প্রবন্ধ বা গল্পের প্রথম লাইন এবং শেষ লাইন খুব ভালোভাবে খেয়াল করব। সো আমার কর্ণধার এই প্রবন্ধ অনুসারে হচ্ছে আমি। এছাড়া এখানে মানুষকে ছোট এবং মাথা নিচু করে ফেলে সত্যের অস্বীকার এবং খুব বেশি বিনয়। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে মানুষ যখন খুব বেশি বিনয় দেখাতে যায়, তো সেই বিনয় দেখাতে যে মানুষের মন রক্ষার্থে অনেক সময় নিজের সত্যকে, সে সেটাকে সত্য বলে জানে, সেটা কি অস্বীকার করে বসে। সো নজরুলের এই যে আমার পথ, এই প্রবন্ধটাই হচ্ছে মূলত নিজের সত্যকে জানা, ভুল করার মধ্য দিয়ে নিজের সত্যকে জানা, এবং সেই সত্যকে বলার মধ্যে যে একটা দুর্বিনয় আছে এবং সেই দুর্বিনয়টা যে ভালো, এবং নিজের ওপর যেই দুর্বিনয়ের মধ্য দিয়ে একটা বিশ্বাস গড়ে ওঠে সত্যকে জানার মাঝে, সেটাই হচ্ছে নজরুলের এই রচনাটার মূল প্রতিপাদ্য। সো এখানে আরেকটা আমি টিক দিয়েছি, দেখো, শত্রু মিথ্যা ভণ্ডামি মেকি দূর করতে প্রয়োজন আগুনের সম্মার্জনা। সো হোয়াট ইজ সম্মার্জনা? সম্মার্জনা হচ্ছে যখন কোনো কিছুকে খুব ভালো করে পরিষ্কার করা হয়, সেটা হচ্ছে সম্মার্জনা। যার নিজ ধর্মে বিশ্বাস আছে সে নিজ ধর্মকে সত্য বলে জানে, আবার হচ্ছে যার নিজ ধর্মে বিশ্বাস আছে সে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। সেই দুটো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ লাইন। সো আমার পথের পরে আজকে আমাদের আর যেটা টেক্সট আছে সেটা হচ্ছে নেকলেস। নেকলেস হচ্ছে গি দ্য মোপাসা তার লেখা। এখানে দেখো, গি দ্য মোপাসা তিনি হচ্ছেন কিন্তু আধুনিক বৈশ্বিক ছোট গল্পের জনক। আধুনিক বৈশ্বিক ছোট গল্পের জনক হচ্ছেন গি দ্য মোপাসা। আর আমাদের বাংলা ছোট গল্পের জনক কিন্তু সেটা রবীন্দ্রনাথ। এই গি দ্য মোপাসার যে নেকলেস গল্পটা আমরা পড়ছি, এটা হচ্ছে লা পেরিউর। যেহেতু ফরাসি ভাষায় তিনি লিখেছেন, সেটার প্রকৃত নাম হচ্ছে লা পেরিউর। ছোট গল্প, এখানে যেহেতু তিনি বৈশ্বিক ছোট গল্পের জনক, তার এই ছোট গল্পগুলো সম্পর্কে আমাদের একটু ভালো করে জানতে হবে কোন কোনগুলো তার ছোট গল্প। আচ্ছা, এরপর আমরা একটু যে অনুবাদ করেছেন বাংলায় তার সম্পর্কে একটু টুকটাক জানতে হবে। পূর্ণেন্দু দস্তিদার, এবং তার জন্ম ছিল হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের পটিয়ায়। পটিয়া ওখানে একটা উপজেলা আর কি। আর এই পূর্ণেন্দু দস্তিদার হচ্ছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সৈনিক ছিলেন। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, এবং একই সাথে 1971-এ তিনি তখন বৃদ্ধ, প্রায় 62 বছর 63 বছর বয়স, তখন তিনি মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য যখন রওনা দেন, পথিমধ্যে পাক হানাদারদের হাতে শহীদ হন। এ হচ্ছে পূর্ণেন্দু দস্তিদার সম্পর্কে দুটো তিনটে লাইন আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। আর এরপর আমরা যদি একটু মেইন রচনাটায়, মেইন ছোট গল্পে যাই, সেখান থেকে যে লাইনগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে সেগুলো সব এখানে লেখা আছে। কিছু কিছু যেটা মিসিং আছে, সাপোজ রোহিত মাছ। রোহিত মাছ হচ্ছে রুই মাছ আসলে। রোহিত মাছের রং হচ্ছে গোলাপি রং, যেটা আমাদের গল্পে বলা আছে আর কি। আর নিমন্ত্রণ, যে নিমন্ত্রণ নিয়ে এত কাহিনী, শিক্ষামন্ত্রীর বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো সেই নিমন্ত্রণের তারিখটা ছিল হচ্ছে 18 জানুয়ারি সন্ধ্যায়, জনশিক্ষামন্ত্রীর আমন্ত্রণ। আচ্ছা, আর নেকলেস রচনার আরো কিছু, এই যে এখানে স্বামীর চেহারা ম্লান হয়ে গেল কেন 400 ফ্রাঁ শুনে। এখন 400 ফ্রাঁর কাহিনী কি? 400 ফ্রাঁর কাহিনী হচ্ছে
যখন মসিয়ে লুইসেল এসে তার স্ত্রীকে বলেন যে জনশিক্ষা মন্ত্রীর বাড়িতে দাওয়াত আছে, সো তখন যেহেতু আমরা দেখি যে মাতিলদার মূলত দুটো ফেজ পুরো গল্পে। এক, প্রথমত ছিল হচ্ছে সে অতি লোভী বা তার অতি চাহিদা ছিল। তো এটা হচ্ছে সেই ফেজের ঘটনা যখন হচ্ছে সে এই এত গুরুত্বপূর্ণ একটা ইনভিটেশন পেয়েও খুশি ছিল না, সে তখন টেনশন করতেছে যে সে সেখানে কি পরে যাবে। এবং যাই মসিয়ে লুইসেল তাকে সাজেস্ট করে যে তুমি একটা চমৎকার যা ড্রেস আছে সেখান থেকেই পরে নাও এবং নিজেকে কোন একটা ওই প্রকৃত ফুল, রিয়েল ফুল দিয়ে সাজাও। তো তাই তার হচ্ছে পছন্দ হয় না। তো সেই প্রেক্ষিতে যখন মসিয়ে লুইসেল, মাতিলদা বা মাদাম লুইসেল যে তাকে জিজ্ঞেস করে যে তাহলে তোমার পোশাক কিনতে কত লাগবে, তখন সে বলে 400 ফ্রাঁর মধ্যে একটা ভালো পোশাক পাওয়া যাবে। তো ওই 400 ফ্রাই হচ্ছে এই মসিয়ে লুইসেল বাঁচিয়ে রেখেছিল তার বন্দুকের জন্য। সো বন্দুকের কেন? Because তার শিকার করতে যাওয়ার কথা ছিল বন্ধুদের সাথে কোথায়, নানতিয়ারের সমভূমিতে। নানতিয়ারের সমভূমিতে ভরত পাখি শিকার করতে যাওয়ার কথা ছিল, এজন্য সেটা জমিয়েছিল। বাট সেইটা যেহেতু আর হবে না, এই জন্যই মূলত স্বামীর চেহারা মানে মসিয়ে লুইসেলের চেহারা একটু ম্লান হয়ে যায়। আর মাদাম জেনি, মাদাম ফোরস্টিয়ার যে, তার ডাক নাম হচ্ছে এই জেনি। মাদাম ফোরস্টিয়ার হচ্ছে এই মাদাম লুইসেল যে বা মাতিলদা যে, তার কনভেন্টের বান্ধবী। ধার করেছিল 16 ফ্রাঁ। আচ্ছা, প্যালেস রয়্যালে এর মধ্যে তো আমরা বুঝতে পারি, এর মধ্যে সে যখন জনশিক্ষা মন্ত্রীর বাড়িতে ইনভিটেশনে যায় সেখান থেকে ফেরার পথে হচ্ছে এই জেনি বা মাদাম ফোরস্টিয়ারের কাছ থেকে যে হারটা সে নিয়ে নেয়, ধার নেয় আর কি, সেটা হারিয়ে যায়। এখন হারানোর পর সেটা কিভাবে ফেরত দিবে সেই চিন্তা ভাবনা করতে করতে তারা যায় হচ্ছে প্যালেস রয়্যালে, এবং প্যালেস রয়্যালে একটা একই ধরনের কাইন্ড অফ কণ্ঠহার তারা খুঁজে পায় এবং সেটার দাম, যে জুয়েলার ছিল সে চায় হচ্ছে 40,000 ফ্রাঁ। বাট আলটিমেটলি বলে যে সে তাকে সেটা 36,000 ফ্রাঁতে দিতে পারবে। এবং লুইসেলের বাবার মৃত্যুর পর সে 18,000 ফ্রাঁ পেয়েছিল উত্তরাধিকার সূত্রে, বাকি 16 না 18,000 ফ্রাঁ সেটা সে হচ্ছে ধার করে, 18,000 ফ্রাঁ। আর ফোরস্টিয়ার না, এটা হবে হচ্ছে এই মাতিলদা লুইসেল এবং মাদাম লুইসেল, মসিয়ে লুইসেল, তাদের বাড়িটা ছিল হচ্ছে মার্টার স্ট্রিটে। নেকলেস রচনার গুরুত্বপূর্ণ উদ্ধৃতি এখানে, এই উদ্ধৃতিগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। স্পেশালি হচ্ছে ও কি ভালো মানুষ, এটা বলেছিল হচ্ছে লুইসেলের, মাদাম লুইসেলের যে স্বামী মসিয়ে লুইসেল তার। এরপর আচ্ছা দেখো, জেনির যেই হারটা নিয়ে এত কাহিনী, সেই হারটার মূল দাম ছিল 500 ফ্রাঁ। এখন ফ্রাঁ কি? ফ্রাঁ হচ্ছে ফ্রান্সের একটা মুদ্রা ছিল যেটা 2002 সাল পর্যন্ত চালু ছিল। 2002 সালের পর হচ্ছে ফ্রান্স ইউরো মুদ্রায় শিফট করে। তো 2002 সাল পর্যন্ত হচ্ছে এই ফ্রাঁ মুদ্রাটা ফ্রান্সে চালু ছিল। আচ্ছা, সো নজরুলের আরেকটা কবিতা, এবং এখান থেকে আসলে একই ধরনের, বাট আমি কিছু কিছু তথ্য যা আগে বলেছি সেগুলো হচ্ছে এখানে আবার লিখে দিয়েছি। সাপোজ এই 1974-এ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান, 72-এ বাংলাদেশে আসেন এবং ওইখানে আগেই লেখা ছিল যে 76-এ হচ্ছে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পান। এছাড়া আরেকটা জিনিস যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে তার সম্পাদিত কিছু পত্রিকা ছিল, লাঙল, নবযুগ, ধূমকেতু, এগুলো। আর ভারত সরকার কর্তৃক তিনি পেয়েছিলেন হচ্ছেন পদ্মভূষণ 1960 সালে। 1960 সালেই পদ্মভূষণ উপাধি তিনি পান। আর নজরুলের মোট 5টা গ্রন্থ, সেগুলো হচ্ছে নিষিদ্ধ হয়েছিল, সেখানে তার মধ্যে 4টা আছে। সেগুলো হচ্ছে এই বিষের বাঁশি, ভাঙার গান, যুগবাণী এবং চক্রবাক। এই 4টা এখান থেকে নিষিদ্ধ হয়েছিল। এছাড়া আরো একটা আছে হচ্ছে চন্দ্রমল্লিকা, সেটাও নিষিদ্ধ হয়েছিল। সো মোট 5টা গ্রন্থ নজরুলের মোট নিষিদ্ধ হয়েছিল।
আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই কবিতাটায়, সাম্যবাদী কবিতাটার তো মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধর্ম এবং জাতির যেই একটা বৈচিত্র্য রয়েছে ভারতবর্ষে, সেটাকে সম্মান করে প্রত্যেকে যে সমান, সেই জিনিসটাকে ফুটিয়ে তোলা হচ্ছে এই কবিতাটার মূল উদ্দেশ্য। এবং সেটা করতে যে নজরুল এখানে বেশ কিছু জাতির কথা বলেছেন: পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলগারো, কনফুসিয়াস, চারবাক চালা। এছাড়া হচ্ছে 8টা ধর্মগ্রন্থ বলেছেন, 6টা ধর্ম নিয়ে। কি কি 8টা ধর্মগ্রন্থগুলো হচ্ছে: কুরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব। মোট 8টা গ্রন্থের কথা বলা হয়েছে, এবং এই 8টা গ্রন্থ হচ্ছে 6টা আলাদা আলাদা ধর্মের। এবং এখানে দেখো প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা আছে। এবং এই যুগাবতার বলতে কি বোঝানো হচ্ছে, বাঁশির কিশোর এটা বলতে কাকে বোঝানো হচ্ছে, আরব দুলাল অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হচ্ছে, কোরআনের শামগান, পবিত্র কোরআন যে প্রত্যেক মানুষকে সমান অধিকার দিয়েছে সেই কথা এখানে বলা হচ্ছে। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বলতে কিছু লাইন, এই লাইনগুলো দিয়ে আসলে কি বোঝানো হয়: গাহি সাম্যের গান, এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, এই লাইন দিয়ে বোঝানো হচ্ছে সাম্য। আর সাম্যবাদ সেটা বোঝানো হচ্ছে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তো সাম্য বোঝানো হচ্ছে ওই গাহি সাম্যের গান যেখানে, ওইটা দিয়ে। আর সাম্যবাদ সেটা বোঝানো হচ্ছে সকল শাস্ত্র খুঁজে পাবে নিজের মধ্যে। এরপর অসাম্প্রদায়িকতা সেটা বোঝানো হচ্ছে কেন খুঁজে ফেরত দেবতা ঠাকুর যত মৃত পুঁথি কঙ্কালে। এরপর প্রত্যাশা প্রাপ্তি, এর অনুভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। অর্থাৎ যারা মহাপুরুষ ছিলেন তাদের মধ্য থেকে আমাদের যে প্রত্যাশা এবং তাদের কাছ থেকে আমাদের কি প্রাপ্তি ছিল, সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই লাইনগুলোর মধ্য দিয়ে। সেগুলো হচ্ছে বই থেকে এই শীটটা ধরে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। মিথ্যে, আর একেবারে শেষ লাইন যেটা, মিথ্যে শুনিনি ভাই এর হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা না, এটা দিয়ে হৃদয় ধর্ম বোঝানো হচ্ছে। এবং হৃদয় হচ্ছে পরিশুদ্ধ সত্যের পথে চলে, সেই হৃদয়ে যে কোনো অংশেই পবিত্র স্থানগুলোর চেয়ে কম পবিত্র না, সেটা নজরুল এখানে ফুটিয়ে তুলতে চেয়েছেন। আমাদের পরবর্তী কবিতা নুরুল দিনের কথা মনে পড়ে যায়। সো এখানে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এই লাইনটা মোট 6বার এসেছে, সেটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। এই কবিতাটাই যে বারবার এই দোতনাটা ফিরে এসেছে, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এখন এই নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এটার প্রেক্ষাপটটা হচ্ছে মুক্তিযুদ্ধ, এবং এই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটাকে মিলানো হয়েছে ওই নুরুল দিনের যে কৃষক বিদ্রোহ ছিল 1189 বা 1783 সালে, 1189 বঙ্গাব্দ এবং 1783 ইংরেজি সাল, সেই সময়টার সাথে আমাদের মুক্তিযুদ্ধের সময় কি মিলানো হয়েছে। So আমরা এরকম আরো কিছু কবিতা পাবো, ফেব্রুয়ারি 1969, এছাড়া হচ্ছে আহ রক্তে আমার অনাদি অস্থি, আমি কিংবদন্তির কথা বলছি। এই যে কবিতাগুলো আছে, ইনক্লুডিং এই নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এগুলো হচ্ছে একটা প্রেজেন্ট ঘটনাকে পূর্বের কোনো একটা ঐতিহাসিক ঘটনার সাথে মিলিয়ে দেন একটা রূপক কল্পনা করে রচনা করা হয়েছে। সেটার প্রেক্ষাপট কিন্তু মূলত আমাদের 71-এর মুক্তিযুদ্ধ, প্রেক্ষাপট কিন্তু এই নুরুল দিনের সংগ্রাম না। সৈয়দ শামসুল হক, তিনি পরিচিত হচ্ছেন সব্যসাচী লেখক হিসেবে। এছাড়া তিনি পেশা জীবন শুরু করেছিলেন সাংবাদিকতার মাধ্যমে, এবং তিনি প্রযোজক ছিলেন বিবিসি বাংলা বিভাগের। তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আছে 2টা: নিষিদ্ধ লোবান, নীল দংশন। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। So তিনি মূলত কাব্যনাট্য রচনা করেছেন অনেক। এই পায়ের আওয়াজ পাওয়া যায়, গণদেবতা, নুরুল দিনের সারা জীবন। সেই নুরুল দিনের সারা জীবনটারই এই কাব্যনাট্যের ভূমিকা অংশ হচ্ছে আমরা যেটা পড়বো আজকে বা পড়তেছি, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এই অংশটা হচ্ছে নুরুল দিনের সারা জীবন বলে যে কবির একটা কাব্যনাট্য ছিল, সেটার ভূমিকা অংশ। এছাড়া তার উপন্যাসগুলো আমি কিছু কিছু এখানে দাগিয়ে দিয়েছি, অলরেডি তো আমরা পড়েছি যে নীল দংশন, নিষিদ্ধ লোবান, এগুলো ছিল হচ্ছে তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এছাড়া সীমা ছাড়িয়ে, তুমি সেই তরবারি, বৃষ্টি ও বিদ্রোহীগণ, এগুলো তার গুরুত্বপূর্ণ উপন্যাস। গল্প ছিল হচ্ছে জলেশ্বরীর গল্প। সো আমি এখানে লিখেছি একটা জিনিস, দেখো যে জলেশ্বরী এটা হচ্ছে মূলত লেখকের একটা কাল্পনিক স্থান, ইউটোপিয়ান স্থান, যেটা বাস্তবে এক্সিস্ট করে না। লেখক তার নিজের কল্পনার জগৎটাকে
এই লেখার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন, এমন একটা জায়গা হচ্ছে জলেশ্বরী। সো তোমরা যদি একটু নিজেদের ইংলিশ ফরটুটে বই থেকে রিকল করো, সো এখানে ইনিসফ্রি বলে একটা জায়গা ছিল, লেক অফ ইনিসফ্রি। সো এই লেক অফ ইনিসফ্রি যেমন ওয়ার্ডসওয়ার্থের একটা কাল্পনিক জায়গা, আমাদের এই সৈয়দ শামসুল হকের জলেশ্বরী হচ্ছে সেরকম জায়গা। এছাড়া তার এই যে একটু আগে বললাম কাব্যনাট্য, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক। গণনায়ক নুরুল দিনের সারা জীবন, এগুলো হচ্ছে তার কাব্যনাট্য। আর অনুবাদ করেছেন তিনি শেক্সপিয়ারের ম্যাকবেথ, টেম্পেস্ট, এছাড়া শ্রাবণ রাজা, এটাও আর একটা অনুবাদ। শিশুতোষ গ্রন্থের মধ্যে আছে হচ্ছে সীমান্তের সিংহাসন, এটা ভালো করে মনে রাখতে হবে। এবং তার পুরস্কারের মধ্যে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চিত্রনাট্যের জন্য, সংলাপের জন্য, এবং নাসিরুদ্দিন স্বর্ণপদক পেয়েছেন। নুরুল দিনের কথা মনে পড়ে যায়। সো নুরুল দিনের এখান থেকে মূল যেই লাইনগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে, নুরুল দিন ছিলেন মূলত একজন কৃষক নেতা, এবং নুরুল দিনের যে বিদ্রোহটা সেটা ছিল হচ্ছে রংপুর দিনাজপুর অঞ্চলে, ওকে। এবং সেটা হয়েছিল 1189 বঙ্গাব্দে, মানে 1783 খ্রিস্টাব্দে। আর গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় আছে হচ্ছে 69,000। এবং নুরুল দিনের যে আন্দোলনটা ছিল সেটা যেমন একদিকে ব্রিটিশদের বিরুদ্ধে ছিল, অন্যদিকে স্থানীয় যারা অত্যাচারী জমিদার ছিল, সামন্ত ছিল, তাদের বিরুদ্ধেও কিন্তু ছিল। এবং এখানে আমি একটা পাশে লাইন লিখে দিয়েছি, দেখো, নুরুল দিনের ডাক নেমে আসে পাহাড়ি ঢলের মতো। নুরুল দিনের বাড়ি ছিল রংপুরে অবভিয়াসলি, এবং এই কবিতায় শকুন বলতে বোঝানো হয়েছে পাখানাদারদের, যে শকুনের কালো ছায়া নেমে আসে। এবং দালাল দ্বারা বোঝানো হয়েছে রাজাকারদের, দালালের আলখাল্লা। সো যেহেতু রাজাকাররা নিজেদেরকে ওই তথাকথিত ইসলামপন্থী বলে দাবি করত, সেজন্য তার ওই শুধু পোশাকই ধারণ করেছিল ইসলামের, ওই পায়জামা পাঞ্জাবি আলখাল্লা। সেই জন্য আলখাল্লা দিয়ে দালালদের বোঝানো হয়েছে, এবং এটা দিয়ে রাজাকারদের বোঝানো হয়েছে আর কি। সো আমরা অলরেডি আরেকটা পোল কোশ্চেনে চলে এসেছি। Let me start the poll. ওকে, সো 30 সেকেন্ড সময়। লেয়ানা এটা ওকে। সো 30 সেকেন্ড সময়, নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক? ওকে, হ্যাঁ, নিষিদ্ধ লোবান যারা আনসার করেছো সেটা হচ্ছে কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এবং পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা ম্যাক্সিমামই আনসার করেছো, 89%। সো সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক বা কাব্যনাট্য, যেটাই বলি আমরা সেটা।
ওকে, সো এবার বাংলা ফার্স্ট পেপারের পরে আমরা বাংলা সেকেন্ড পেপারে চলে আসি। আচ্ছা, আজকের পড়া হচ্ছে উপসর্গ। সো প্রথমেই তো মনে রাখতে হবে বাংলা উপসর্গ হচ্ছে 21টা, সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টা, এবং বিদেশি উপসর্গ আসলে অসংখ্য ইউজ করা হয় বাংলা ভাষায়। সো মূলত আজকে আমাদের টেক্সটের মধ্যে আমরা 19টা মতো বিদেশি উপসর্গ দেখব। এর মধ্যে ফার্সি উপসর্গ আছে প্রায় 10টা মতো। এছাড়া ইংরেজি, হিন্দি, উর্দু, আরবি এ সমস্ত উপসর্গ আমরা দেখব। কিন্তু মূলত এই বাংলা এবং সংস্কৃত উপসর্গগুলো এগুলো হচ্ছে ভালো করে মনে রাখতে হবে, এবং যে কোনো একটা হয় বাংলা উপসর্গগুলো বা সংস্কৃত উপসর্গগুলো এগুলো হচ্ছে পুরাপুরি মুখস্থ করে নিতে হবে। সাপোজ তুমি যদি বাংলাটা মুখস্থ করো অ ঘা অজ অনা আর আনা ইতিউন কতকুনি পাতি বিভর রাম শশা সুহা, সেটাও হতে পারে। বা যদি সংস্কৃতগুলো মুখস্থ করো 20টা, সেটাও হতে পারে। সেটা হচ্ছে সহজ হবে আইডেন্টিফাই করা যে কোনটা অ্যাকচুয়ালি বাংলা বা সংস্কৃত। তোমার যদি মনে থাকে যেগুলো বাংলা, সো অবভিয়াসলি সেটা বাদে বাকিগুলো সংস্কৃত হওয়ারই চান্স বেশি। আর 4টা উপসর্গ আছে যেগুলো হচ্ছে বাংলা এবং সংস্কৃত উভয় ক্ষেত্রেই ইউজ করা হয়, সেটা হচ্ছে আশু, বিনি। সো এই 4টার ব্যবহার সেটা হচ্ছে ভালো মতো মনে রাখতে হবে। যেমন আ দিয়ে বাংলায় বোঝানো হয় হচ্ছে অভাব, কিন্তু সংস্কৃততে ব্যবহার করা হয় হচ্ছে কোনো কিছু প্রকৃষ্ট এরকম বোঝানোর ক্ষেত্রে, পর্যন্ত বোঝানোর ক্ষেত্রে, ঈষৎ বা বিপরীত বোঝানোর ক্ষেত্রে। সুতরাং এই আশু, বিনি এই 4টাই তো 2টাতে ইউজ হচ্ছে। বাংলা ভাষাতেও বাংলা উপসর্গ হিসেবে ইউজ হচ্ছে, সংস্কৃত উপসর্গ হিসেবে ইউজ হচ্ছে, কিন্তু ইউজ হওয়ার মাধ্যমটা আলাদা, ইউজ হওয়ার ধরনটা আলাদা। বাংলা উপসর্গ হিসেবে যখন ব্যবহৃত হচ্ছে তখন এটা এক ধরনের অর্থ দিচ্ছে, সংস্কৃত হিসেবে যখন ইউজ হচ্ছে তখন আরেক ধরনের ব্যবহার দিচ্ছে বা অর্থ দিচ্ছে। সুতরাং এই 4টা কোনটা কোন অর্থে এবং সংস্কৃত হলে কোন অর্থে ব্যবহৃত হয়, বাংলা হলে কোন অর্থে ব্যবহৃত হয়, এই 4টার ক্ষেত্রে এই জিনিসটা একটু ভালো করে মনে রাখতে হবে। এবং সংস্কৃতর ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল করবে তোমরা, সেটা হচ্ছে সংস্কৃত হচ্ছে খুব জফলা, রফলা, রেফ এ সমস্ত জিনিস খুব বেশি থাকে, ইনক্লুডিং সাম এক্সেপশনস। তো এগুলো যখন থাকবে তখন তুমি ইজিলি বুঝতে পারবে যে এই জিনিসটা সংস্কৃত উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। বা যখন এই জফলা বা রফলা, রেফ এগুলোর ব্যবহার একটু কম থাকবে তুলনামূলক, তখন বুঝতে পারবে যে এই জিনিসটা বাংলা উপসর্গ হিসেবে এখানে সু বা বিনি এগুলো ইউজ হয়েছে। সুতরাং এটা এখান থেকে ভালো করে খেয়াল করতে হবে। এবং ফার্সি উপসর্গ, আরবি উপসর্গ, হিন্দি, উর্দু এটা আমরা নিচে আরো ক্লিয়ারলি দেখব। আচ্ছা, সো পোল কোশ্চেন আরেকটা চলে এসছে। একটু আগেই আমরা পড়িয়েছি বাংলা উপসর্গ কয়টা, সংস্কৃত কয়টা। সুতরাং আই হোপ এটা 100% কারেক্ট আনসার দিতে পারবে। ওকে, সো 30 সেকেন্ড টাইম বাংলা উপসর্গ কয়টা এটা আনসার করার জন্য। হ্যাঁ, তোমরা ম্যাক্সিমামই কারেক্ট আনসার করেছো। 95% বলেছ হচ্ছে 21টা বাংলা উপসর্গ, 21টা, আর সংস্কৃত উপসর্গ সেটা হচ্ছে 20টা, 21 আর 20।
আচ্ছা, তো এখানে হচ্ছে সংস্কৃত উপসর্গগুলো বিস্তারিত দেয়া আছে যে কোনটা কোন উপসর্গ। প্র, পরা, অপশমনী, অনু, অব, নির্দূর, বিশু, উত, অধি, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। সো আমি প্রেফার করি বাংলাগুলো যদি ঠিকঠাক মতো মনে রাখো, বাকিগুলো সংস্কৃত এমনিতেই মনে থাকবে। এবং বিদেশি উপসর্গ যদিও এখানে বলা আছে 19টা, বাট 19টা হচ্ছে এক্সাম্পলস। আর এর আগে আমরা যেটা পড়ে এসেছি, বাংলা ভাষায় আসলে অসংখ্য বিদেশি উপসর্গ আছে, এত তো আইডেন্টিফাই করা পসিবল না। এখানে হচ্ছে জাস্ট এক্সাম্পলের জন্য তোমাদেরকে কিছু বিদেশি উপসর্গের উদাহরণ দেওয়া আছে। সো এখান থেকে ফার্সি উপসর্গ হিসেবে কোনগুলো ইউজ হচ্ছে সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ফার্সি হিসেবে কোনগুলো, আরবি হিসেবে কোনগুলো, এবং হিন্দি উর্দু হিসেবে, ইংরেজি হিসেবে কোনগুলো। ইংরেজির গুলো, আরবির গুলো এবং হিন্দি উর্দু এগুলো যদি আমরা একটু মনে রাখি, তাহলে আবার ফার্সির ক্ষেত্রে আমাদের সুবিধে হয়ে যাবে। আমরা বুঝতে পারবো যে না, এই জিনিসটা ফার্সি হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেগুলো হচ্ছে একটু ছোটখাটো ট্রিক্স আর কি, যেন খুব বেশি কষ্ট না হয় জিনিসগুলো মনে রাখতে, যেহেতু জিনিসগুলো আসলে মনে রাখা খুব ভাইটাল। সো এখানে দেখো আরবি উপসর্গ আছে হচ্ছে আম, খাস, লা, বাজে, গড়, খয়ের। সো এই ছটা যদি মনে রাখো, প্লাস হচ্ছে আমাদের হিন্দি এবং উর্দু উপসর্গ হিসেবে ব্যবহৃত হচ্ছে হর। সেই হরের আবার দুই ধরনের ব্যবহৃত আছে। হর হচ্ছে প্রত্যেক হিসেবে ব্যবহৃত হয়, আবার ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সো হরেক, ওই যে আমি জানি না তোমরা এটা কখনো শুনছো কিনা, হরেক মাল বিক্রি করে বলে আর কি, নিজেদের গাড়িতে করে হরেক মাল 30 টাকা, হরেক মাল 20 টাকা। তো সেটার মান হচ্ছে বিভিন্ন রকম জিনিস, কিন্তু প্রত্যেকটার দামই হচ্ছে 20 টাকা বা 30 টাকা, যেটাই বলে তারা। সো এই হরেক এই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আবার হর, হর রোজ, হর মহিনা, হর কিসিম এই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেক অর্থে ব্যবহৃত হয়। সো দুই ধরনের ব্যবহার আছে। আবার ইংরেজি উপসর্গ ফুল, হাফ, হেড, সাব, এই চারটা হচ্ছে ইংরেজি উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং তোমরা যদি আরবি, ইংরেজি, উর্দু এই যে 11টার মতো উপসর্গ আছে, এগুলো যদি ঠিকঠাক মতো মনে রাখো, ফার্সি গুলো তুমি তখন এমনিতে আইডেন্টিফাই করতে পারবে। এগুলোর বাইরে যেটা, সেটাই হচ্ছে ফার্সি। সো এই ট্রিক্সটা নিজেরা একটু ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, সো উপসর্গ আমরা এতক্ষণ পড়লাম। উপসর্গের পর হচ্ছে অনুসর্গ আসে। এখন উপসর্গের সাথে অনুসর্গের তফাৎটা কোন জায়গায়? এখন উপসর্গ, উপসর্গ হচ্ছে কোনো অর্থবোধক শব্দ না। এটা হচ্ছে জাস্ট শব্দের আগে বসে শব্দকে নতুন কোন একটা ভাবে ডিফাইন করে। যেমন আগাছা। সো এমন গাছ যেটা আসলে প্রয়োজন না, সেটা হচ্ছে আগাছা। সো এই এটার কিন্তু আলাদা করে কোনো অর্থ নাই। সে যখন এই গাছা বা গাছ সেটার সাথে যুক্ত হচ্ছে, তখন সেটা একটা নতুন অর্থ ধারণ করছে। সেটাই হচ্ছে উপসর্গের কাজ। সো উপ হচ্ছে সে শব্দের আদিতে বসে, গাছ সেটার আগে বসেছে, সে আগাছা। আর অনুসর্গ যেটা, সেটা হচ্ছে এটার অর্থ আছে, সেটার অর্থবোধক মানে আছে। এই বিনা, বিনে, সহ, সহিত, সঙ্গে প্রত্যেকটা হচ্ছে এক একটা অর্থবোধক শব্দ, এবং সে হচ্ছে আরেকটা শব্দের পরে বসে। অনু, অনু মানে হচ্ছে পরে, আর উপ মানে হচ্ছে আদিতে। সো অনুসর্গ হচ্ছে এই অর্থবোধক শব্দগুলো বা অর্থবোধক অব্যয়গুলো। অনুসর্গ কিন্তু সবসময় অব্যয় পদ। সো এই অর্থবোধক শব্দ বা অর্থবোধক অব্যয়গুলো যখন কোনো একটা শব্দের পরবর্তীতে পরে বসে নতুন অর্থ ক্রিয়েট করে, তখন হচ্ছে সেটাকে আমরা অনুসর্গ বলি। সেই অনুসর্গগুলো কোনটা, কি অর্থ প্রদান করে, এগুলো ভালো করে পড়তে হবে এখান থেকে। এরপর দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত মানে দুইবার উক্ত হয়েছে যা, সেটাই হচ্ছে দ্বিরুক্ত। সুতরাং এখানে দ্বিরুক্তি মূলত 3 প্রকারের হয়: শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি এবং অনুকার দ্বিরুক্তি। শব্দের দ্বিরুক্তি হচ্ছে যে কোনো শব্দ, সেটার সাথে বিভক্তি থাকবে না। খেয়াল করবে, শব্দ সেটার সাথে কোনো বিভক্তি থাকবে না, তখন হচ্ছে সেটা শব্দের দ্বিরুক্তি। লাইক দিন, দিন, রোজ, রোজ, ঘন, ঘন, কালো, কালো, লাল, লাল, এগুলো হচ্ছে প্রত্যেকটাই আলাদা আলাদা শব্দ। মানে দিন, রোজ, ঘন, কালো, এটা প্রত্যেকেই আলাদা শব্দ। So, এদের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় নাই। দিন কিন্তু দিনে হয় নাই, বা রোজ কিন্তু রোজে হয় নাই, কালো কিন্তু কালোর হয় নাই। যেটা মূল শব্দ সেরকমই আছে।
এরকম যখন থাকবে এবং একই ধরনের দুইটা শব্দ মিলেই দ্বিরুক্তিটা হবে, দুইবার উক্ত হবে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে শব্দের দ্বিরুক্তি। সেটা আইডেন্টিফাই করতে শিখতে হবে যে কোনটা শব্দের দ্বিরুক্তি, কোনটা পদের দ্বিরুক্তি, কোনটা অনুকার দ্বিরুক্তি। সেখানে খেয়াল করো, আমি পদের দ্বিরুক্তিতে যাওয়ার আগে অনুকার নিয়ে একটু কথা বলি। অনুকার হচ্ছে সবসময় অব্যয়ের হবে, অনুকার অব্যয়ের দ্বিরুক্তি হবে। যেমন ঢং ঢং, কল কল, ছল ছল, ঝমঝম, এগুলো হচ্ছে সব অনুকার দ্বিরুক্তি, এরা হচ্ছে সব অব্যয়, so তাদের দ্বিরুক্তি হচ্ছে। আর পদের দ্বিরুক্তি কি? পদের দ্বিরুক্তি হচ্ছে যখন কোনো একটা শব্দের সাথে বিভক্তি যুক্ত হবে। সাপোজ এখানে তোমার বিশেষ্য পদে চোর, চোর নিজে একটা বিশেষ্য, সেটার সাথে এ বিভক্তি যুক্ত হয়ে দেন হচ্ছে দ্বিরুক্তিটা হয়েছে। সেজন্য হচ্ছে চোরে চোরে, ভাইয়ে ভাইয়ে, গলায় গলায়, বা সর্বনামের গুলার ক্ষেত্রে কাকে কাকে, কার কার, এরপর ক্রিয়ার ক্ষেত্রে হেসে হেসে, যায় যায়, সেগুলো হচ্ছে প্রত্যেকটার সাথে একটা বিভক্তি যুক্ত হয়ে, শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে দেন দ্বিরুক্তিটা হচ্ছে। সো এরকম যখন থাকবে তখন হচ্ছে কিন্তু সেগুলো পদের দ্বিরুক্তি। আর অব্যয়ের ক্ষেত্রে যেটা, সেটা কিন্তু একেবারে আলাদাই, সেটাকে আমরা অনুকার দ্বিরুক্তি বলছি। সেটা কিন্তু আর পদের দ্বিরুক্তি থাকে না, সেটা তখন হয়ে যায় অনুকার অব্যয়ের দ্বিরুক্তি। আর পদের দ্বিরুক্তি হয় কিসের কিসের ক্ষেত্রে? বাকি চারটার ক্ষেত্রে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। এবং যখন কোনো বিভক্তি যুক্ত থাকে না তখন তাদেরকে বলি শব্দের দ্বিরুক্তি। আই হোপ এই আইডেন্টিফিকেশন তোমরা এখন থেকে ভালোভাবে করতে পারবা, যে কোনটা শব্দের দ্বিরুক্তি, কোনটা পদের দ্বিরুক্তি, কোনটা অনুকার অব্যয়ের দ্বিরুক্তি। এখানে এই বিশিষ্টার্থক বাগধারার দ্বিরুক্ত শব্দের প্রয়োগ, সুতরাং চোখে চোখে রাখা এখানে সতর্কতা বোঝাচ্ছে। বাছা বাছা মানে ভাবের প্রগাঢ়তা, খুব ভালোভাবে বাছা হয়েছে এরকম। থেকে থেকে শিশুটি কাঁদছে মানে কালের বিস্তার, সে কতটা সময় জুড়ে কাঁদছে সেটা বোঝানোর জন্য। লোকটা হাড়ে হাড়ে শয়তান, আধিক্য বোঝানোর জন্য। সুতরাং এই যে কিছু ব্র্যাকেট দেয়া আছে, কোনটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে, এটা কিন্তু এখান থেকে ভালো করে পড়তে হবে। এবং পরেও আমাদের আরো কিছু এক্সাম্পল দেয়া আছে যেখানে আমরা দেখি হচ্ছে অনুসর্গগুলো কোনটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে। এই যে এখানে আধিক্য অর্থে কোনগুলো ব্যবহৃত হচ্ছে, পরম্পরতা অর্থাৎ ধারাবাহিকতা, সেটা অর্থে কোনটা ব্যবহৃত হচ্ছে, তীব্রতা অর্থে কোনটা ব্যবহৃত হচ্ছে, স্বল্পকালের স্থায়িত্ব বোঝাতে কোনগুলো ব্যবহৃত হচ্ছে। এক্সাম্পল দেয়া আছে যে কোনটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে, সেটা কিন্তু এখান থেকে ভালো করে পড়তে হবে। আচ্ছা, সো এরপর আমরা চলে যাব হচ্ছে বচনে। সো বচন নিয়ে ফার্স্টে আমরা যেটা মনে রাখবো যে বচন হচ্ছে একটা পারিভাষিক শব্দ। সো পারিভাষিক শব্দ কি জিনিস? যেটা হচ্ছে আমরা নতুন করে সৃষ্টি করেছি,
এমন কোন একটা শব্দ, সেটা হচ্ছে পারিভাষিক শব্দ। তাই বচন এটার মূল অর্থ হচ্ছে এটা কোনো কিছু বলা, বা আমরা যা বলি সেটাই হচ্ছে বচন, এটা হচ্ছে বচনের শব্দার্থ। কিন্তু পারিভাষিক ক্ষেত্রে আমরা বচনকে ব্যবহার করি হচ্ছে কোনো এক বচন বা বহু বচন, অর্থাৎ কোনো কিছুর সংখ্যা বোঝানোর ক্ষেত্রে আমরা বচনকে ব্যবহার করি। হ্যালো অনেক ভাইয়া, সমস্যা? হ্যালো ভাইয়া, অনেক ভাই। জি জি, 1 মিনিট, আমার একটু আচ্ছা আচ্ছা প্রবলেম হচ্ছে, তো আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ মনিম ভাই, হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? মনিম ভাই, আচ্ছা স্টুডেন্ট যারা আছে তোমরা একটু ওয়েট করবে, হ্যাঁ আমার ভাইয়ের একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা আপু, আপনি চাইলে ওদের সাথে একটু কথা বলতে পারেন যদি গেম বক্সে কোনো প্রশ্ন থেকে থাকে। আচ্ছা, আমার কাছে তো স্লাইডটা নেই এখন। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো এখন। হ্যাঁ সেটাই আপু, মানে ওদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে ওরা চ্যাট বক্সে লিখলে আপনি লাইভে অ্যান্সার হ্যাঁ দিতে তো, পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তোমাদের কোশ্চেন থাকলে চ্যাটে করতে পারো। আহ, ডালিম ভাইয়া, জি হ্যালো আপু। হ্যাঁ আপু। ভাইয়া, আপনি চাইলে স্লাইডটা শেয়ার দিতে পারেন, আমি তাইলে ওইটা নিয়ে কথা বলতে পারি, ওদের যদি কোশ্চেন না থাকে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু। ওকে। সব্যসাচী কি? আচ্ছা, সব্যসাচী লেখক হচ্ছেন তোমাদের সেই লেখকরা যারা তোমরা সাহিত্যের সব শাখায় লিখছেন। সাহিত্যের সব শাখা বলতে তোমার কবিতা, ছোট গল্প, গল্প, উপন্যাস, তারপরে তোমার আর কি আছে, তোমার নাটক, কাব্যনাট্য, এসব সব শাখায় যেসব লেখকরা লিখেছেন তাদের আমরা বলতে পারি সব্যসাচী লেখক। যেমন শামসুল হক তোমার কি কাব্যনাট্য থেকে শুরু করে কবিতা, উপন্যাস, গল্প যা আছে সবই কিন্তু লিখছেন। এখন তোমাদের অনেকের কোশ্চেন হইতে পারে যে তাইলে নজরুল, রবীন্দ্রনাথ এদের কেন সব্যসাচী লেখক বলা হয় না? এখন তোমার রবীন্দ্রনাথ, নজরুল এদের সব্যসাচী লেখক বলা হয় না কারণ তাদের আসলে সব্যসাচী বললেও কম বলা হয়, তাদের সম্পর্কে বলার কিছু নাই। তারা এমনিতেই এক একজন জাতীয় কবি, বিশ্বকবি, মহাকবি এসব হয়ে গেছেন, তাই তাদের আর সব্যসাচী লেখক বলার দরকার হয় না। ক্লিয়ার? ডালিম ভাইয়া, আপু ভাইয়া একটু চ্যাট বক্সটা একটু চেক করেন। হ্যাঁ জি আপু। আচ্ছা আপু আমি দেখতেছি, সমস্যা নেই। বলতেছি আপু একটু আমি ফোন দিয়ে আপু একটা ভাইকে, তারপর আমি ওদেরকে বলতেছি, সমস্যা নেই আপু। হ্যাঁ হ্যাঁ, মহাকবি, মহাকবি হচ্ছে তোমরা কবিদের কবি, যিনি তোমার মানে যিনি যাকে সবাই অনুসরণ করে, মানে সবাই যার নিয়ম মেনে নিতে পারে, এমন কবি হচ্ছেন মহাকবি। তুমি উপন্যাস বলো, গল্প বলো, যার নিয়মকে আমরা যদি অনুসরণ করি তাইলে আমাদের লেখায় কোনো ভুল হবে না, এমন কবিকে মহাকবি বলা হয়। আচ্ছা, একজন বলছেন অব্যয়, জিনিসটা একটু ক্লিয়ার করেন। আচ্ছা, অব্যয় হচ্ছে তোমার এমন ধরনের পদ যার একার কোনো অর্থ নাই, তারা যখন বাক্যে ব্যবহৃত হবে তখনই একটা পদ হবে, বা এমন ধরনের বাক্যাংশ যেমন তোমার দেখো, আমরা যদি বলি যে সুন্দর, এটা বিশেষণ, যদি বলি সুন্দরী এটাও বিশেষণ, যদি বলি সৌন্দর্য তাহলে হয়ে যাবে কি তোমার বিশেষ্য, মানে কোনো কিছুর নাম। প্রত্যেকটা পদই কিন্তু এক পদ থেকে আরেক পদে পরিবর্তন করা যায়, কিন্তু আহ, অব্যয় কখনোই পরিবর্তিত হয় না। অব্যয় কখনোই পরিবর্তিত হয় না, বুঝছো? মানে অব্যয়ের কোনো অন্য রূপ নাই, অব্যয়ের শুধু অব্যয় রূপই আছে, বিশেষ্য রূপও নাই, বিশেষণ রূপও নাই, ক্রিয়া রূপও নাই। মানে যে যে পদের অন্য কোনো ব্যয় নাই, অন্য কোনো পরিবর্তন নাই, সেটাই অব্যয় পদ। ক্লিয়ার? অব্যয়। তাহলে একটু ওয়াইট ওয়াই লেখো। নজরুলের নিষিদ্ধ পাঠ্যগ্রন্থের নাম তোমাদের স্লাইডে দেয়া আছে, ভাইয়াও লিখে দিছেন, ওটা আর বলবো না। আচ্ছা আপু, বিভক্তিটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা, বিভক্তি হচ্ছে তোমার এমন সব শব্দের অংশ যেগুলো তোমার বাক্য গঠনে সহায়তা করে। যেমন আমি যদি বলি আমি, আমি ভাত খাই, স্কুল যাব, তাহলে কিন্তু আমাদের বাক্য গঠনটা হচ্ছে না। আমাকে কি বলতে হচ্ছে? আমি ভাত খেয়ে, এই যে খাই তো তোমার মূল শব্দ, খাইয়ের সঙ্গে যখন খেয়ে বললাম, এটা একটা বিভক্তি হয়ে গেল। স্কুল যাব, স্কুল যাব তো বলা যাবে না, বলতে হবে কি স্কুলে যাব। এই যে স্কুল যোগ এই যে যে শব্দের সঙ্গে আমরা অতিরিক্ত শব্দের অংশ যুক্ত করি একটা বাক্যকে পরিপূর্ণরূপে প্রকাশ করার জন্য, একটা বাক্যকে সঠিক করার জন্য, সেই অতিরিক্ত শব্দাংশকেই আমাদের বলতে হবে কি বিভক্তি। বুঝতে পারছো বিভক্তিটা কি? বিভক্তি বোঝা গেছে? তাহলে একটু ইউজ লেখো। মানে আমরা বাক্য গঠন করার জন্য শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দাংশ আনি সেটাকেই বিভক্তি বলা হয়। এক্সাম্পল যেমন তোমার ছেলেরা মাঠে ফুটবল খেলতেছে, মূল শব্দ কি ছেলে, এর সঙ্গে অতিরিক্ত যে রা আসছে এই রাটাই হচ্ছে বিভক্তি।
আবার যেমন বলি মাঠে, মাঠ হলো মূল শব্দ, মাঠের সঙ্গে যেমন অতিরিক্ত এ আসছে, মাঠ এ, এই অতিরিক্ত এটা হচ্ছে বিভক্তি। ফুটবল খেলে, খেল হলো মূল শব্দ, এর সঙ্গে যে খেলে অতিরিক্ত খেল যোগ এ আসছে, এই এটাই হচ্ছে বিভক্তি। আচ্ছা, একজন বলছো একটু বুঝলে ওয়াই টোয়াই লিখো, আনলে তো আমি বুঝতে পারতেছি না। আরেকজন বলছো অব্যয়ের কয়েকটা উদাহরণ দিলে ভালো হতো। আচ্ছা, অব্যয় যেমন তুমি আহ, অব্যয় হচ্ছে তোমার এবং, ও, আর, নতুবা, যেমন যেমন খুশি তেমন সাজো, যেমন তেমন, এগুলোর কিন্তু তোমার বিশেষণ ক্রিয়া অন্যরকম করা যাবে না। অন্য তোমার সব পদেরই বিশেষণ ক্রিয়া করা যায়, কিন্তু অব্যয় পদের পরিবর্তন করা যায় না। যা তা, যেমন তেমন, যে সে, এগুলো অব্যয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন থাকলে করো, আনালিসিস আমি কথা। আচ্ছা, আধিক্য কি? আধিক্য হচ্ছে বেশি। যেমন ধরো যদি বলি যে তোমাকে আমি বললাম যে ভালো ফল নিয়ে আসো, তুমি একটা ফল আনলেই আমি খুশি, ভালো ফল নিয়ে আসতে বলছি। আমি যদি বলি যে ভালো ভালো ফল নিয়ে এসো, তাহলে কিন্তু তুমি একটা আনলে হবে না, এই ভালো ভালোটা তাহলে কি তোমাকে বেশি আনতে হবে। এই যে ভালো ভালো যেটা বেশি বোঝায় সেটাই আধিক্য। ভালো ভালো ফল নিয়ে এসো মানে বেশি বেশি ফল নিয়ে এসো, একের অধিক বুঝালেই সেটা আধিক্য। যেমন যদি বলি যে ছোট ছোট ডাল কেটে ফেলো, একটা ডাল কাটার কথা বলা হয়েছে? বলা হয়নি, ছোট ছোট দিয়ে তোমার বেশি বুঝাচ্ছে। যেসব শব্দ দুইবার ব্যবহৃত হয়ে একের অধিক বুঝাবে সেগুলোই আধিক্য জাতীয় শব্দ। বুঝছো আধিক্য কি? তাহলে একটু ওয়াই লিখে দাও। আচ্ছা আপি, শাল পড়া কি ইম্পর্ট্যান্ট? শাল পড়া ইম্পর্ট্যান্ট, তবে সবগুলা না। মূলত তুমি এডমিশনে শাল আসে রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, তারপরে রোকেয়া, এদের মানে যে গ্রন্থগুলো ধরো আমরা খুব গুরুত্ব দিয়ে পড়ি, এই যে তোমার আছে না যে বঙ্কিমচন্দ্রের প্রথম সার্থক উপন্যাস কি, দুর্গেশ নন্দিনী, 1865 সাল, যেগুলো মানে আমাদের ইম্পর্ট্যান্ট, একদম বেসিক বলতে পারো, এসব কিছু মাথায় রাখলেই হয়। তোমার সবগুলো সাল মনে রাখার আসলে লাগে না, সাল খুব একটা আসে না, বুঝছো, সাল খুব একটা আসে না। কিন্তু যেমন তোমার রিসেন্ট মারা গেল আনিসুজ্জামান স্যার, আনিসুজ্জামান স্যারের মৃত্যু সালটা আসতেই পারে, মৃত্যু তারিখটা আসতেই পারে, বা ওনার কয়েকটা বইয়ের সাল মনে রাখতে পারো যেগুলো একদম রিসেন্ট, সেগুলো মনে রাখলেই হবে। এমনি আর খুব বেশি বোঝার দরকার নাই সাল, মানে মুখস্থ করা দরকার নাই সাল। নিষিদ্ধ কাব্য বলা হয় কেন? আচ্ছা, নিষিদ্ধ কাব্য হলো যেসব বই তোমার সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয়, মানে বাজেয়াপ্ত মানে সরকার কর্তৃক বাদ দেয়া হয়, প্রকাশ বন্ধ করে দেয়া হয়, বা সব জায়গায় থেকে তুলে এনে বইগুলো কালেক্ট করে পুড়িয়ে দেয়া হয়, বা ওই ওই মানে ওই গ্রন্থটা প্রকাশিত সরকারি ভাবে নিষিদ্ধ হয়ে যায়। এমন এমন হয় না কখনো যে সরকার বিরোধী কথাবার্তা থাকে? নজরুল যখন লিখতো তখন কিন্তু ছিল ঔপনিবেশিক আমল। ঔপনিবেশিক বলতে কি, যখন তোমার ইংরেজরা বাংলাকে মানে পুরো ভারতীয় উপমহাদেশকে শাসন করত। ইংরেজরা ভারত শাসন করতো না, ভারত তখন তো ভারত বাংলাদেশ আলাদা ছিল না, ইংরেজরা হলো বাংলাদেশ প্লাস ভারতকে শাসন করত। তখন তোমার ইংরেজরা বাংলাদেশ ভারত শাসন করতো, তখন তোমার ধরো এমন কথাবার্তা নজরুল লিখছিলেন যেগুলো তোমার ইংরেজদের বিরুদ্ধে গিয়েছিল, ইংরেজদের স্বার্থে আঘাত লাগছে, তখন তারা কি করছে, ওই বইগুলো বাদ দিয়ে দিচ্ছে। এগুলো নিষিদ্ধ গ্রন্থ। এখনো হয় না যে ধর্মবিরোধী কথাবার্তা বা সমাজ বিরোধী কথাবার্তা বা রাষ্ট্রবিরোধী কোনো কথাবার্তা থাকলে এখনো অনেক বই বাদ দেওয়া হয়। যেসব বই সরকার কর্তৃক বাদ দেওয়া হয়, বাজেয়াপ্ত করা হয়, সেটাই নিষিদ্ধ গ্রন্থ। নিষিদ্ধ কাব্য বুঝছো? একটু ওয়াই লিখো। আচ্ছা, ধনাত্মক আপু ওই বইগুলো কি এখনো নিষিদ্ধ? না, ওই বইগুলো এখন আর নিষিদ্ধ নাই। দেশ যখন স্বাধীন হয়ে গেল, ভারত যখন স্বাধীন হলো, বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেল, মানে ইংরেজরা এদেশ থেকে চলে যাওয়ার পরে আবার ওই বইগুলোই তো এখন অধিক গুরুত্বের সঙ্গে মেইনলি পড়া হয়। তাও আবার এমনও হয়েছে যে ওনারা কোনো কোনো কপি এমন ভাবে নিষিদ্ধ করছে, নষ্ট করে দিছে, যে আমরা আর ওই বই খুঁজেও পাই নাই, এমন বইও আছে। হুমায়ুন আজাদের নারী গ্রন্থটায় অনেক ধর্ম বিরোধী কথাবার্তা ছিল বলে একটা সময় নিষিদ্ধ ছিল, পরে যখন সরকারের পরিবর্তন হইলো ওই বইটা আবার এখন অনেক দামি বই, অনেক নামকরা বই আর কি, এরকম হয়। আচ্ছা, ধনাত্মক দ্বিরুক্তিটা একটু ক্লিয়ার করেন। ধনাত্মক দ্বিরুক্তি হচ্ছে তোমার সেই দ্বিরুক্তি গুলো যেগুলো দিয়ে কোনো কোনো পশু পাখির ডাক বুঝাবে। 4টা শ্রেণী আছে এর। কোনো পশু পাখির ডাক বুঝাবে, বা
মানুষের কোনো অনুভূতি বুঝাবে, অথবা তোমার কোনো কিছুর মানে কোনো কিছু শব্দ বোঝাবে, কোনো বস্তুর শব্দ বোঝাবে, অথবা কোনো কিছুর অবস্থা বোঝাবে। এখন 4টা উদাহরণ দেই। কোনো প্রাণীর ডাক, যেমন কাকা, কাকা বললে আমরা কি বুঝি? কাকের ডাক। তারপর ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ বলতে কি বুঝি? কুকুরের ডাক। তারপর মিউ মিউ বলতে কি বুঝি? বিড়ালের ডাক। এটা গেল কোনো প্রাণীর শব্দ। এটা এক শ্রেণী। আর এক রকম হইতে পারে যদি বলি মাথাটা ঝিমঝিম করছে। ঝিমঝিম কি একটা অনুভূতির নাম না? অনুভূতি কি দেখা যায়? যায় না। যেমন বলি মাথাটা ঝিমঝিম করছে। তারপরে তোমার শীতে কন শীতে কনকনাচ্ছে। কনকন কি দেখা যায়? দেখা যায় না, অনুভব করতে হয়। তারপরে ফোঁড়াটা টনটন করছে, মানে প্রচন্ড ব্যথা করতেছে। এই যে যে অনুভূতিগুলোর নাম, এটাও তোমার ধন্যাত্মক। তারপর যদি বলি যে মাঠটা খা খা করছে, মানে কি? মাঠে কোনো মানুষ নাই। রাস্তাঘাট খা খা করছে, মানে কি? রাস্তাঘাট শূন্য। তারপরে তোমার এই যে যে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, এগুলো তোমার ধন্যাত্মক অব্যয়। আরেকটা শ্রেণী আছে যদি বলি তারারা ঝিকমিক করছে। ঝিকমিক আমরা কোনটাকে বলি? এটা কিন্তু আমাদের যার যার একটা মনের ভাব প্রকাশ করতেছি। এটা কিন্তু আমরা দেখতেও মানে বুঝতেও পারতেছি না, শব্দও হচ্ছে না। বা কোনো বস্তুর শব্দ, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, মরমর করে গাছ ভেঙে পড়ছে, টপ টপ করে বৃষ্টি পড়তেছে, ঝড় কি ঝিরি ঝিরি করে বাতাস বইছে, এইগুলো তোমার ধন্যাত্মক। এই যে হয়েছে তোমার জি জি আপু। ধনাত্মক দিলে ধনাত্মক অব্যয় বুঝছো? আচ্ছা, এখন যুগ্ম রীতি। আপু যুগ্ম রীতিটা কি আছে তোমার? হ্যালো যুগ্ম রীতি হচ্ছে একটাই, দ্বিরুক্তিও যেটা, হ্যালো যুগ্ম আপু রীতি একরকমই। মানে যুগ্ম মানে কি? ডাবল। যুগ্ম একসাথে। হ্যাঁ ভাইয়া আসছেন? হ্যাঁ হ্যাঁ জি আপু। ভাইয়া থ্যাংক আসছেন? ইউ। জি জি আপু, থ্যাংক ইউ এতক্ষণ অ্যাটেন্ড করার ওকে জন্য। ভাইয়া, সরি। থ্যাংক ইউ, আমি যাচ্ছি। ওকে। আর তো যেখানে আমরা ছিলাম বচন না সম্পর্কে পড়তেছিলাম। না ভাইয়া, সমস্যা হতেই পারে। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। সো বচন যেটা আমি বলতেছিলাম যে ওকে বচন ভাইয়া। হচ্ছে একটা পারিভাষিক শব্দ। এখন কেন পারিভাষিক শব্দ সেটা একটু ব্যাখ্যা করতেছিলাম। বচন বলতে অ্যাকচুয়ালি শব্দার্থ হচ্ছে আমরা যাই বলি সেটাই হচ্ছে বচন। এটা হচ্ছে বচনের শব্দার্থ। অর্থাৎ আমার মুখের ভাষাটাই হচ্ছে বচন। কিন্তু এটাকে আমরা নতুনভাবে ইউজ করেছি হচ্ছে সংখ্যার ধারণা দিতে। সো এরকম যখন কোন একটা শব্দের শব্দার্থ একরকম হয় কিন্তু সেটাকে একটা নতুন ক্ষেত্রে ব্যবহার করি আমরা, সেগুলা কি বলে হচ্ছে পারিভাষিক শব্দ। সো এই পারিভাষিক শব্দ কেন হয়েছে? কারণ আলটিমেটলি আমরা বচনকে সংখ্যার ধারণা দিতে ইউজ করছি এবং আমরা জানি যে বচন দুই প্রকার, এক বচন এবং বহু বচন। আর যেটা খেয়াল করতে হবে, বচন কেবলমাত্র বিশেষ্য এবং সর্বনামের ক্ষেত্রে বচন ভেদ হয়, অন্যগুলার ক্ষেত্রে কোনো বচন ভেদ নাই। এরপর এখানে কিছু নিয়ম দেয়া আছে যে রা এটা কোন ক্ষেত্রে ইউজ হয়, গুলা গুলি এটা কোন ক্ষেত্রে ইউজ হয়। সো আমরা মনে রাখবো যে রা এটা কেবলমাত্র উন্নত প্রাণীবাচক। এখন উন্নত প্রাণীবাচক বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝি মানুষ। সো মানুষের যত ধরন আছে, মানুষের মধ্যে কেউ ছাত্র, কেউ আইনজীবী, কেউ কর্মকর্তা, কেউ কর্মচারী, ইত্যাদি ইত্যাদি, বাট সবাই মানুষ। তো এই জন্য মানুষ হচ্ছে উন্নত প্রাণীবাচক, মানুষের সাথে রা হবে। কিন্তু মানুষ বাদে অন্যান্য যে ইতর প্রাণী আছে, মানুষ বাদে অন্য যে কোনো প্রাণী এবং অপ্রাণী, তাদের ক্ষেত্রে হবে হচ্ছে গুলাগুলি ইত্যাদি। এবং মানুষের ক্ষেত্রে আরো কিছু বচন ইউজ হয়, যেমন কেবলমাত্র উন্নত প্রাণীর ক্ষেত্রে হয় গণ, মণ্ডলী, বর্গ। এখান থেকে খেয়াল করতে হবে মন্ত্রীর বর্গ, পণ্ডিত বর্গ, কোন দুইটার সাথে বর্গ হইল? শিক্ষক মণ্ডলী, সম্পাদক মণ্ডলী, কিসের সাথে মণ্ডলী হইল? দেবগণ, নরগণ, জনগণ, কোনগুলোর সাথে গণ হইল? সো সাপোজ এখান থেকে কোয়েশ্চেন হইতে পারে যে মন্ত্রীর সাথে কোন বচন হয়, সেখানে কিন্তু মণ্ডলী থাকতে পারে, গণ থাকতে পারে, বর্গ থাকতে পারে, রাও থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু মোস্ট প্রেসাইজ আনসার হবে বর্গ। সুতরাং এখান থেকে এই জিনিসটা খেয়াল করতে হবে যে কোন বচনটা কোন শব্দের সাথে বসতেছে। এবং প্রাণী এবং অপ্রাণীবাচকের সাথে আরো কিছু বচন দেয়া আছে, সাপোজ আবলি, গুচ্ছ, দাম, নিকর, কুল, সব ইত্যাদি। এবং পাল, জুত, এই দুটো কেবল জন্তুর ক্ষেত্রে হয়। এগুলা এমন না যে অপ্রাণীবাচকের ক্ষেত্রে হবে, কেবলমাত্র জন্তুর ক্ষেত্রে। হস্তি পাল, গরুর পাল, হস্তি জুত, ইত্যাদি ইত্যাদি। সিংহ জুত, নেকড়ে জুত ইত্যাদি। বহু বচনের বিশিষ্ট প্রয়োগ। সেখানে একেবারে লাস্টে আমি একটা এক্সাম্পল দিয়ে এই জায়গাটা সম্পর্কে বোঝানোর চেষ্টা করব যে বাংলা ভাষায় কিছু বিশেষ নিয়ম অনুসরণ করা হয়।
যেমন সব মানুষই বা সকল মানুষরাই মরণশীল এরকম বলা যাবে না, কারণ সব এটা একটা বচনবাচক শব্দ, আবার মানুষই মানুষেরাই এটাও একটা বচনবাচক শব্দ। সো এখানে যদি দুইটাই আমরা ইউজ করি সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা রিডান্ডেন্সি ক্রিয়েট হবে, মানে পৌনঃপুনিকতা ক্রিয়েট হবে, একই ধরনের জিনিসের বারবার ইউজ করা হয়ে যাবে। সো এটা ব্যাকরণ কখনোই চায় না, এজন্য এটার কারেক্ট আনসার হবে হয় মানুষেরা মরণশীল সেটাও শুদ্ধ, মানুষ মরণশীল সেটাও শুদ্ধ। মানুষেরা যখন আমরা বলতেছি তখন আমরা বুঝাচ্ছি যে প্রত্যেকে আলাদা আলাদা মানুষ সেটা, আর যখন মানুষ মরণশীল বলতেছি তখন বুঝাচ্ছি যে মানুষ যে পুরো একটা জাতি সেটাকে বুঝাচ্ছি। কিন্তু কোনো ক্ষেত্রেই সব মানুষেরা সব মানুষ এরকম হবে না। সো এখান থেকে ভালো করে মনে রাখতে হবে যে বচনের ক্ষেত্রে পৌনঃপুনিকতা আমার অ্যাভয়েড করে চলতে হবে। যেমন সব মাছগুলি, সব পাখিগুলি এটা বলা যাবে না, সব মাছ বলবো বা মাছগুলি বলবো, পাখিগুলি বলবো বা সব পাখি বলবো, এরকম। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। সো বাংলায় পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ মূলত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে পতিবাচক এর পত্নীবাচক, আর হচ্ছে পুরুষ আর মেয়েবাচক। মানে এই দুটার পার্থক্য কি, সাপোজ স্বামী, স্বামী হচ্ছে পতি, স্ত্রী হচ্ছে পত্নী, এ হচ্ছে এক ধরনের, অর্থাৎ যেখানে আমরা আরো সহজ করে বললে বৈবাহিক কোনো সম্পর্ক থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে পতি এবং পত্নীবাচক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো এই বৈবাহিক সম্পর্কে জিনিসটা খাটে না। সাপোজ শিক্ষক, তার স্ত্রী কি সবসময় শিক্ষিকা? নট নেসেসারিলি। সো এইগুলার ক্ষেত্রে যেখানে কোনো বৈবাহিক সম্পর্ক থাকে না সেটাকে আমরা বলতেছি পুরুষ এবং স্ত্রীবাচক, আর যেখানে এই বৈবাহিক সম্পর্কের ব্যাপার থাকে সেটাকে আমরা বলতেছি পতি এবং পত্নীবাচক। এবং এখানে ২ আর ৩ নাম্বার নিয়মটা ভালো করে খেয়াল করো, যে বাংলায় সংস্কৃত ব্যাকরণের এই পুরুষ আর স্ত্রীবাচক অর্থাৎ লিঙ্গের একটা নিয়ম মানা হয় না। সেটা হচ্ছে কি, সংস্কৃততে বিশেষণও লিঙ্গায়িত করা হয়, অর্থাৎ স্ত্রীর জন্য আলাদা বিশেষণ, পুরুষের জন্য আলাদা বিশেষণ, এবং তাদের যে বিশেষ্যটা সেটাও আলাদা। সাপোজ বিদ্বান পুরুষ, বিদুষী নারী। সো বিদ্বান এটা একটা বিশেষণ, এটা হচ্ছে পুরুষের জন্য, আবার বিদুষী এটা আরেকটা বিশেষণ নারীর জন্য। কিন্তু বাংলায় যদি আমাদের ইউজ করতে হয় সেক্ষেত্রে বিশেষণের কোনো চেঞ্জ হবে না, বিশেষণ দুই ক্ষেত্রেই বিদ্বান, বিদ্বান পুরুষ বিদ্বান নারী, কিন্তু শুধুমাত্র ওই সর্বনাম বলি বা বিশেষ্য বলি সেটা চেঞ্জ হচ্ছে। বাংলার ক্ষেত্রে বিশেষণের কোনো চেঞ্জ নাই। যেমন সংস্কৃতের ক্ষেত্রে এখানে আরেকটা উদাহরণ, সুন্দর বালক, এই এটা হবে সুন্দরী বালিকা, সেটা একটু ভুল এসছে, সুন্দর বালক সুন্দরী বালিকা সংস্কৃততে, কিন্তু বাংলায় হবে এই বিশেষণের কোনো চেঞ্জ নাই, সুন্দর সুন্দরী থাকবে, বালক আর বালিকাতে চেঞ্জ হবে। এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে কোনটা সংস্কৃত কি বলে আর হচ্ছে বাংলা ব্যাকরণ কি বলে। এরপর আমরা দেখবো হচ্ছে কিছু কিছু শব্দ, সেগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ সবসময়ই সেগুলো হচ্ছে স্ত্রীবাচক হিসেবে ব্যবহৃত হয়, এগুলোর কোনো পুরুষবাচক শব্দ নাই, যেমন শাকচুন্নি, সতীন, সৎমা, এও, দায়ী ইত্যাদি। আর কিছু কিছু সময় আলাদা শব্দে পুরুষবাচক হয়, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই, সাপোজ বাবা, মা, ভাই, বোন, কর্তা, গিন্নি, অর্থাৎ এটার সাথে পুরুষবাচক শব্দটার সাথে স্ত্রীবাচক বা স্ত্রীবাচক শব্দের সাথে পুরুষবাচক শব্দের কিন্তু কোনো মিল নাই। এই জিনিসটা এখান থেকে খেয়াল করতে হবে। আরেকটা জিনিস দেখো, মায়াবী এটা কিন্তু পুরুষবাচক শব্দ, এটা স্ত্রীবাচক শব্দ হচ্ছে মায়াবিনী। কুহক পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ হচ্ছে কুহকিনী। যোগী পুরুষবাচক শব্দ, মেধাবী পুরুষবাচক শব্দ। কিন্তু স্পেশালি মায়াবী আর কুহক এই দুইটার ক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে যাই যে এটা কি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক। সো ভালো করে মনে রাখো ভাই এবং আপু, যে মায়াবী এটা হচ্ছে পুরুষবাচক শব্দ এবং মায়াবিনী এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, আর কুহক পুরুষবাচক, কুহকিনী স্ত্রীবাচক শব্দ। বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ, এই তিনটা ভালো করে, খুব ভালো করে পড়তে হবে। বিশেষ নিয়মে সাধিত যেগুলো, আমরা যেখানেই বিশেষ নিয়ম পাবো, নিত্য কোনো কিছু পাবো বা নিপাতনে সিদ্ধ পাবো, সেই জিনিসগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। নিত্য স্ত্রীবাচক আরো কিছু শব্দ এখানে আছে, এগুলো হচ্ছে সংস্কৃতর ক্ষেত্রে, আর আগে যেগুলো পড়ছি সেগুলো হচ্ছে বাংলার ক্ষেত্রে।
তো এগুলো কি? সতীন, অর্ধাঙ্গিনী, কুলটা, বিধবা, অন্তঃসত্ত্বা, অসূর্যম, পশ্চা, অরক্ষণীয়, সপত্নী। সো মূলত এই সপত্নী থেকেই সতীন, এটার আগমন, সপত্নী থেকে সতীন। আবার কিছু কিছু শব্দ আছে বাংলায় যেগুলো হচ্ছে পুরুষ এবং স্ত্রী দুইটাই বুঝায়, যেমন কি জন, পাখি, শিশু, সন্তান, শিক্ষিত, গুরু, সেগুলো হচ্ছে দুইটাই বুঝায়। এবং কতগুলো শব্দ কেবল স্ত্রীবাচক হয়, যেমন কবিরাজ, ঢাকি, কৃতদার, অকৃতদার। কৃতদার মানে হচ্ছে বিবাহিত, অকৃতদার মানে হচ্ছে অবিবাহিত পুরুষ। আর এটা যখন আমি স্ত্রীর ক্ষেত্রে বলতে যাব তখন হচ্ছে সেটার শব্দ হবে হচ্ছে অনূঢ়া। অনূঢ়া মানে হচ্ছে যে নারীর বিয়ে হয় নাই, অনূঢ়া। আবার এখানে এই যে দেখো আবার কতগুলো শব্দ স্ত্রীবাচক হয়, সতীন, সৎমা, সধবা। সুতরাং এই যে যেই শব্দগুলো স্ত্রীবাচক হচ্ছে, যে শব্দগুলো পুরুষবাচক হচ্ছে, যে শব্দগুলো দুই ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, এগুলো ভালো করে খেয়াল করতে হবে। আবার কিছু কিছু শব্দ আছে যেগুলো দুটো করে স্ত্রীবাচক শব্দ আছে, অর্থাৎ ওই যে পতি পত্নী হিসেবে, আবার স্ত্রী পুরুষ হিসেবে। আমাদের তো দুই ধরনের ক্ষেত্রে লিঙ্গভেদ হয়, তাই তো? সো সেজন্যই এই দুই ধরনের শব্দ এখানে হয়। যেমন দেবর, ননদ। ননদ হচ্ছে স্বামীর বোন, তো এটা এক ধরনের। আবার দেবরের স্ত্রী, সে হচ্ছে যা, এটা আরেক ধরনের। অর্থাৎ এই শব্দগুলোর দুই ধরনের স্ত্রীবাচক শব্দ থাকে। আবার ভাই, বোন, ভাবি, ভাইয়ের স্বামীর বা স্ত্রীর মানে নিজের বোন তো বোনই, আবার ভাইয়ের স্ত্রী হচ্ছে ভাবি। আবার শিক্ষক, শিক্ষয়িত্রী বা শিক্ষিকা, সেটা হচ্ছে পেশা অর্থে। কিন্তু আবার যখন শিক্ষক পত্নী, ওই যে শুরুতে আমি যে উদাহরণটা দিতে চেষ্টা করলাম, যে শিক্ষক, সেটা যখন বিবাহ সম্পর্ক থাকবে তখন হবে হচ্ছে এই শিক্ষক পত্নী, আর যখন এই পেশা অর্থে বোঝাবে তখন হবে হচ্ছে শিক্ষয়িত্রী বা শিক্ষিকা। বন্ধু, বান্ধবী, বন্ধু পত্নী, এরকম দাদা, দিদি, বৌদি। সো এই শব্দগুলো ভালো করে খেয়াল করতে হবে। আবার এই যে সুন্দর, দুষ্ট, মেজ ইত্যাদি, এগুলোর হচ্ছে কোনো স্ত্রীবাচক বিশেষণ হয় না, এবং বাংলা ভাষায় মূলত ভিন্ন করে বিশেষণটা স্ত্রীবাচক হয়ই না, যেটা একেবারে শুরুতেই বলেছি, যে বাংলা ভাষায় বিশেষণের কোনো চেঞ্জ হয় না লিঙ্গের জন্য, চেঞ্জ হয় হচ্ছে ওই বিশেষ্য বা সর্বনামের ক্ষেত্রে। কিন্তু সংস্কৃততে কি হয়? সংস্কৃততে হচ্ছে বিশেষণটাও চেঞ্জ হয়, যে বিশেষ্য বা সর্বনামটা আমরা ইউজ করতেছি সেটাও চেঞ্জ হয়। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে কুল উপাধিরও স্ত্রীবাচকতা আছে, যেমন হচ্ছে ঘোষজা। ঘোষজা মানে হচ্ছে ঘোষের কন্যা। ঘোষজায়া, ঘোষজায়া মানে হচ্ছে ঘোষের স্ত্রী। বিদেশি কিছু স্ত্রীবাচক শব্দ আছে, যেমন হচ্ছে এই সুলতানা, মালেকা ইত্যাদি। মুহতারিমা, বালেগা, মর্দ জেনানা। মরদ জেনানা, মরদের স্ত্রীবাচক শব্দ হচ্ছে জেনানা, এটা ভালো করে খেয়াল করতে হবে। এরপর হচ্ছে আমরা আসবো সংখ্যাবাচক শব্দে। তো সংখ্যাবাচক শব্দ কি? যে এই শব্দ দিয়ে আমরা ক্রম গণনা বা সংখ্যা, যে সংখ্যা রিলেটেড শব্দগুলাই হচ্ছে সংখ্যাবাচক শব্দ। সেই শব্দগুলো হচ্ছে মূলত চার প্রকারের। অঙ্কবাচক। অঙ্কবাচক বলতে আমরা নর্মালি যেভাবে কাউন্ট করি 1 2 3 4, সেগুলো হচ্ছে অঙ্কবাচক। পরিমাণবাচক, সো আমরা কখনো কখনো বলি আধা কেজি ওই জিনিস দেন, পৌনে 1 কেজি দেন। সো এই আধা, পৌনে, দেড়, সোয়া, এগুলো হচ্ছে এই পরিমাণ বা গণনাবাচক। সো এখানে দেখো 9 10 20 30, এগুলোরও কিন্তু প্রত্যেকটারই পরিমাণবাচক বা গণনাবাচক আলাদা শব্দ আছে। সো 9 এর ক্ষেত্রে নং, 10 এর ক্ষেত্রে দশং, 30 এর ক্ষেত্রে ত্রিশং। 31 কে যদি আমরা এরকম পরিমাণবাচক বলতে চাই সেক্ষেত্রে বলতে হবে একত্রিশং। 32 কে যদি বলতে চাই দাত্রিসং। সেরকম প্রত্যেকটা শব্দেরই পরিমাণবাচক আরেকটা আলাদা রূপ আছে। আর ক্রমবাচক কি? ওই রোল নাম্বারের মতো বা সিরিয়ালের মতো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলো হচ্ছে ক্রমবাচক শব্দ। আর তারিখবাচক, সো পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, এগুলো হচ্ছে হিন্দি নিয়মে সাধিত হয়। আর বাকিগুলো হচ্ছে বাংলা নিয়মে। সো বাংলা নিয়ম কি? জাস্ট রস্যই যুক্ত হয়, 5ই, 6ই, 7ই, 8ই, 9ই, 31ই, 30ই, 29ই, সেগুলো কিন্তু। বাট প্রথম চারটা, পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, এটা হচ্ছে হিন্দি নিয়মে সাধিত হয়। সো এই হচ্ছে তারিখবাচক শব্দ। সো মূলত ক্রমবাচক শব্দ, তারিখবাচক শব্দ, এগুলো সবই মনে থাকবে, বাট যেটার ক্ষেত্রে সমস্যা হবে সেটা হচ্ছে পরিমাণ বা গণনাবাচক শব্দ। সেগুলো হচ্ছে এই জিনিসটা, এই জায়গাটা ভালো করে খেয়াল করতে হবে। আর বাকিগুলা খুবই বেসিক। এখন আমাদের একটা পোল চলে আসবে, সেখানে একটা ছক দেয়া আছে যেখানে হচ্ছে ভালোভাবে দেয়া আছে 1 থেকে 20 পর্যন্ত মেবি।
হ্যাঁ 1 থেকে 20 পর্যন্ত যে শব্দগুলার যে কোনটা কখন গণনাবাচক রূপ কেমন, পূরণবাচক বা সংখ্যাবাচক রূপ কেমন, তারিখবাচক রূপ কেমন, সেটা এখানে দেয়া আছে। তো আমাদের পোল নিচের কোন সংখ্যাটা পূরণবাচক? ত্রিশ সেকেন্ড সময়, নিচের কোন শব্দটা পূরণবাচক? ওকে, তো ম্যাক্সিমাম তোমরা হচ্ছে ষষ্ঠ আনসার করেছো পূরণবাচক। এখন আমি একটু তোমাদেরকে উপরের জায়গাটা আবার দেখাই, তোমরা একটু দেখো যে গণনাবাচক সংখ্যা কি, যেটা হচ্ছে 1 2 3 4 যেভাবে আমরা কাউন্ট করি। পূরণবাচক সংখ্যা কি, যেগুলো হচ্ছে ক্রম, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। সুতরাং এই যে ষষ্ঠ আনসার করেছো, এটা কিন্তু ঠিক আছে। এখন আমি যদি প্রশ্ন করি যে এই ষষ্ঠ, এটার গণনাবাচক রূপ কি হবে, ওই 6 আর ষষ্ঠ, এবং এটার যদি আমি প্রশ্ন করি যে এটার অঙ্কবাচক রূপ কি হবে, সেটা কিন্তু 6, এবং এটার তারিখবাচক রূপ কি হবে, সেটা হচ্ছে 6। সো এগুলোর পর হচ্ছে আমাদের কিছু পারিভাষিক শব্দ থাকবে। পারিভাষিক শব্দ যেটা আমি বলেছি যে পারিভাষিক শব্দগুলো কি, যখন আমরা কোনো একটা শব্দকে নতুন অর্থে ব্যবহৃত করি। সাপোজ দাঙ্গা, এই দাঙ্গা শব্দটা কিন্তু আমাদের এমনি এমনি আসে নাই। রায়ট, এটার একটা বাংলা প্রতিশব্দ দরকার ছিল বলেই দাঙ্গা শব্দটার তৈরি। ডেডলক, সে ডেডলক, অ্যাম্বিগুয়াস, কনস্টিটিউয়েন্সি, এগুলো হচ্ছে সবই ইংরেজি শব্দগুলার প্রয়োজনে, সেগুলোর বাংলা প্রয়োজনে মূলত এই শব্দগুলোর তৈরি। সাপোজ এই আমাদের অমিত্রাক্ষর ছন্দ দেখো, অমিত্রাক্ষর ছন্দ মূলত আসছে এই ব্ল্যাঙ্ক ভার্স থেকে। সে ব্ল্যাঙ্ক ভার্সের সাথে অমিত্রাক্ষরের কোনো মিল নাই, জাস্ট বাংলার প্রয়োজনে, বাংলা একটা প্রতিশব্দ সৃষ্টির প্রয়োজনে যেহেতু শব্দটার তৈরি, এই ধরনের শব্দগুলোকে বলা হয় হচ্ছে পারিভাষিক শব্দ। সেখানের এই পারিভাষিক শব্দগুলো তোমাকে 2 ধরনের লাভ দিবে। এক হচ্ছে তোমার ইংলিশের জন্য ভোকাবুলারি পড়া হয়ে যাবে, আর হচ্ছে বাংলার জন্য যা যা ইম্পর্টেন্ট পরিভাষা এখানে আছে সেগুলো সব এখানে দেয়া আছে। সো আমাদের ক্লাস হচ্ছে আজকে এই পর্যন্ত। সো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, অ্যান্ড অল দ্য বেস্ট। মুনম ভাই, ভাইয়া তাহলে পিডিএফটা জি ভাই। আপলোড করে দিয়ে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি আপলোড আচ্ছা, করে ধন্যবাদ দিচ্ছি। ভাইয়া। আপনি কিছু বলবেন আমি একটা আচ্ছা, ওকে, ধন্যবাদ স্টুডেন্ট যারা, তোমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাস করার জন্য। তোমাদের সাথে আবারও কথা হবে আগামী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আপু আছেন? হ্যাঁ ভাইয়া আছে। আপু কিছু বলবেন নাকি শেষ করে দেবো? ভাইয়া যা করেন সমস্যা নেই, না না, আপনার যদি কিছু বলার থাকে তাহলে আমার বলতে কিছু পারেন। বলার নাই আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আপ
আহ, কি ভাইয়া, হ্যাঁ আপু। ভাইয়া ওই আমার কথা হলো, ওরা তো আমাদের ছোট ভাই বোনের মতো, ওরা যেন মানে কোশ্চেন করে ভালো কথা, ওরা কিছু কোশ্চেন করছে আপুকে, অবশ্যই ওরা আমাদের আদরের ছোট, আমরা ওদের বড় আপুর মতো, তাও আমার মনে হয় না ওদের এমন কিছু প্রশ্ন করা উচিত যেটাতে আসলে বেয়াদবি প্রকাশ পায়। সেটাই আপু, কারণ আচ্ছা আমিও তোমাদের না না সেটা কিছু ভাইবেন না ভাই, আমি না বলে পারি নাই, একটু চ্যাট বক্সে চেক করলেই দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ আপু আমি আচ্ছা দেখছি। আর তোমরা কয়েকজন জিজ্ঞেস করতেছিলা, আমার খুবই খারাপ লাগছে, এটা হলো সত্য কথা। আচ্ছা যাই হোক, তোমরা কয়েকজন জিজ্ঞেস করতেছিলা যে কি বই পড়বা। তোমরা নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা আছে, বাংলা ভাষার ব্যাকরণ মনি চৌধুরী স্যারের, ওই বইটা থেকে তোমাদের 80 থেকে 90% হুবহু কমন আসবে। ও বইটা খুবই ভালো করে পড়তে হবে, মানে 80 থেকে 90% কোশ্চেন ওটা থেকে তোমরা হুবহু কমন পাবা এডমিশনের সময়। আর সাইডে যদি রাখতে চাও, ভাষা শিক্ষা বইটা আর বাংলা জিজ্ঞাসা বইটা রাখতে পারো। ভাষা শিক্ষা হায়াত মাহমুদ স্যারের, আর বাংলা বিচিত্রা হচ্ছে তোমার এডমিশনের, সরি বাংলা বিচিত্রা না তো, বাংলা জিজ্ঞাসা ওই সৌমিত্র শেখর স্যারের। হ্যাঁ ক্লাস 9-10 এর বই আর কি, যেটা বোর্ড বই, টেক্সট বই। আর আর তোমাদের পরীক্ষার তারিখ নিয়ে কয়েকজন জিজ্ঞেস করতেছিল। পরীক্ষার তারিখ এখনো কিছু বলা যাবে না, তবে হতে হতে জানুয়ারির মাঝামাঝির মতো পড়বে মেবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। এই তো। ঠিক আছে ভাই, আর কি ও কিছু বলার আছে? হ্যাঁ আপু, আপনার বলার কথা আমি শেষ করে দিই তাহলে। ওকে ভাইয়া। ওকে আপু, থ্যাংক ইউ। আচ্ছা স্টুডেন্ট যারা আছো, তোমাদেরকে আমি আবারও বলি যে আসলে আসসালামু ক্লাসে আলাইকুম। ভাইয়া, যে টিচাররা থাকে, সে ভাইয়া হোক বা আপু হোক, ওনারা আমাদের অনেক পরম শ্রদ্ধেয়। তো তোমাদের মানে এমন কিছু কোশ্চেন তোমরা করবে না, আশা করি, যাতে আমাদের টিচারদের আসলে খারাপ লাগে বা আজকের টপিকের বাইরে চলে যায়। যদি তোমাদের কিছু জানার থেকে থাকে, কারণ তোমরা এখানে শিখতে আসছো ভাইয়া পুরা, তোমাদেরকে এখান থেকে কিছু শিখে যেতে হবে। এমন কিছু কাজ করা যাবে না যাতে তোমাদের সমস্যা হয় বা আমাদের টিচার যারা আছে ভাইয়া বা আপুদের খারাপ লাগে, তাতে তারা মনে কষ্ট পাবে, তোমাদের প্রতি একটা খারাপ মনোভাব সৃষ্টি হবে। তো আমি রিকোয়েস্ট করবো তোমাদের প্রতি, তোমরা নেক্সট ক্লাসে এই ধরনের কোনো কোশ্চেন, সেটা চ্যাট বক্সে হোক বা কেউ লিখবে হোক, তোমরা কেউ কিছু লিখবে না। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।